স্বামী চিৎঘনানন্দ পুরীর ব্রহ্ম কী এই বইয়ের আলোচনা আজকে আমরা পুনরায় আবার শুরু করব। পৃষ্ঠা নম্বর 13-তে যা লেখা আছে তার সারমর্ম করলে মোটামুটিভাবে এটা দাঁড়ায়, জড় ও চেতন কি একই পদার্থের দুই রূপ, নাকি একই পদার্থের ওপর নির্ভরশীল? এই প্রশ্ন এখানে তোলা হয়েছে। চোখ কানের মতো আমাদের একটি ভিতরের ইন্দ্রিয় অর্থাৎ মন আছে, যা দিয়ে ইচ্ছা অনুভূতি একত্র করে নতুন অনুভূতি তৈরি হয়। একে বলে জাগ্রত অবস্থা। পুরনো স্মৃতি হারিয়ে যায়, আবার ফিরেও আসে, কিন্তু আমি আছি এই বোধ কখনো হারায় না, এমনকি ঘুম বা মূর্ছাতেও না। এই আমি আছি বোধ নিজে নিজেই অনুভূত হয়, অন্য কাউকে বলে বোঝানো যায় না। সুষুপ্তি, মূর্ছা প্রভৃতি অবস্থায় এটাই ঘটে। 14 নম্বর পৃষ্ঠাতে বলা আছে, স্বপ্নাবস্থায় জাগ্রত অবস্থার মতোই সব দেখি করি, কিন্তু স্বপ্নের বিষয় জাগ্রত অবস্থায় পাওয়া অভিজ্ঞতার বাইরে যায় না। বাইরের বস্তুর সাক্ষাৎ ছাড়াই এসব অনুভূত হয়। সুষুপ্তির আমি ছিলাম বোধেও দ্রষ্টা অর্থাৎ যে দেখছে, ও দৃশ্য অর্থাৎ যা দেখা হচ্ছে, এই দুই ভাব মিশে থাকে। কারণ অনুভূতি কর্তা শূন্য হয় না, আর কর্তাও ক্রিয়া শূন্য হয় না। চেতনা নিজের অস্তিত্ব অনুভব করার জন্য নিজেই দ্রষ্টা ও দৃশ্য রূপে প্রকাশ পায়। তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারছি? যে গভীর ঘুম অথবা মূর্ছার অনুভূতিও জড় চেতনের মিশ্রণ, বিশুদ্ধ চেতনা নয়। সাধারণত চেতন শব্দে এই মিশ্র অবস্থাকেই বোঝানো হয়। 15 নম্বর পৃষ্ঠাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্রষ্টা এবং দৃশ্যের অভিন্নতা এবং নতুন একটি প্রশ্ন। সুষুপ্তি, স্বপ্ন, মূর্ছায় চেতন পদার্থ একই সঙ্গে দ্রষ্টা ও দর্শন রূপে প্রকাশিত থাকে। জাগ্রত অবস্থায় এর সাথে বাইরের বস্তুর সংস্পর্শ যুক্ত হয়। বিষয় যখন দ্রষ্টা নিজেই হয়, যেমন সুষুপ্তি, তখন চেতন দ্রষ্টা দর্শন দৃশ্য তিন রূপেই থাকে। বিষয় দ্রষ্টা থেকে ভিন্ন হলে, যেমন জাগ্রত অবস্থা, তখনও একই তিন রূপ বজায় থাকে। অর্থাৎ দেখানো বা দ্ব্যপ্তকতা ও দেখা যাওয়া অর্থাৎ দৃশ্যতা দুটোই একই সত্তার কাজ করে। তাহলে এখানে নতুন যে প্রশ্নটি উত্থাপিত হচ্ছে, যে জড় ও চেতন যদি পৃথক হয়েও একত্র অবস্থান করে, তবে এদের কোনো অভিন্ন মূল উৎস আছে কিনা তা অনুসন্ধান শুরু করা যেতে পারে। এখন এই জড় ও চেতনের কারণ, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে জড় এবং চেতন এই দুটো একই জিনিস। যদি একই জিনিস হয়, তাহলে এরা কোন আদি অকৃত্রিম জিনিস থেকে উৎপন্ন হয়েছে সেইটা আমাদের জানা প্রয়োজন, এবং এ বিষয় নিয়েই কিন্তু বিভিন্ন মত রয়েছে। সেটা কি আমরা এই বইয়েতে সেটা কিন্তু ফ্লো চার্টের মধ্য দিয়ে বিষয়টাকে দেখানো আছে। যে টোটাল চারটা দেখানো আছে, সেই চারটাকে যদি আমরা একটুখানি সহজ করে নিই, তাহলে এরকমভাবে বলা আছে যে জড় ও চেতনের কারণ নিয়ে মোট 16টি সম্ভাব্য দার্শনিক মতবাদ এখানে রয়েছে, যেগুলোকে আমরা মূল 3টি ভাগে ভাগ করতে পারি। নম্বর 1, কারণ নাই, অর্থাৎ জড় চেতন স্বয়ম্ভু, কোনো উৎস নেই। নম্বর 2, অজ্ঞেয়, এই প্রশ্নের উত্তর জানা অসম্ভব। আর নম্বর 3, আছে, কারণ আছে,
এটি আবার একটি কারণ ও বহু একাধিক কারণ, এই দুই ভাগে এবং প্রতিটি জাতিগত, ব্যক্তিগত, উভয়াত্মক, অনুভয়াত্মক প্রভৃতি উপভাগে বিভক্ত, যা থেকে মোট 16টি নির্দিষ্ট মত পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো? তাহলে এই যে জড় এবং চেতন, তারা যে আদি অকৃত্রিম জায়গা থেকে সৃষ্টি হয়েছে, সেইটা সেইটার অর্থাৎ জড় ও চেতনের কারণটা কি? যে আদি বা অকৃত্রিম জায়গা থেকে এটার সৃষ্টি হলো, সেইটা কি? এইটা নিয়ে যে 16টি সম্ভাব্য দার্শনিক মতবাদ এই বইতে উত্থাপিত আছে, তাকে আমরা 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। কি? কেউ কেউ বলছেন যে এটার কোনো কারণ নেই, কারণ জড় এবং চেতন স্বয়ম্ভূ, এর কোনো উৎস নেই। আবার কেউ কেউ বলছেন অজ্ঞেয়, অর্থাৎ এই প্রশ্নের উত্তর জানা ইম্পসিবল ব্যাপার। আবার কেউ কেউ বলছেন যে কারণ তো অবশ্যই আছে, কিন্তু একটি কারণ না বহু কারণ, এইটা। তাহলে এখানে কারণ আছে যারা ভাবছেন, তাদের আবার দুটো ভাব, একটা হচ্ছে একটি, একটা হচ্ছে বহু। এই হচ্ছে এর কারণের বিষয়টা নিয়ে 17 নম্বর পাতাতে এবার এইগুলো নিয়েই বিস্তারিতভাবে রয়েছে। যেমন প্রথম, এই 16টি যে সম্ভাব্য দার্শনিক অবস্থা, তার প্রথম কি বলা হচ্ছে? জড় ও চেতনের কারণ নেই, এরা নিত্য পরিবর্তনশীল, চিরকালই এমন। 2 নম্বর, জড় এবং চেতনের স্বরূপ চিরকাল অজ্ঞেয়, তাই কারণও অজ্ঞেয়। 3, কারণ একজাতীয়, জড় ও চেতন উভয়াত্মক একটি জড় বিশেষ। 4, কারণ একজাতীয়, উভয়াত্মক একটি চেতন বিশেষ। 5, কারণ একজাতীয় জড় মাত্র। 6, কারণ একজাতীয় চেতন মাত্র। 7, কারণ একটি চিজ্জড়াত্মক জড় বিশেষ। 8, কারণ একটি চিজ্জড়াত্মক অভিন্ন নিমিত্ত বিবর্ত উপাদান কারণভূত চেতন। 9, কারণ একটি চিজ্জড়াত্মক অভিন্ন নিমিত্ত পরিণামী উপাদান কারণভূত চেতন। 10, কারণ একটি জড়। 11, কারণ একটি চেতন। 12, কারণ নিমিত্তরূপে ঈশ্বর, চেতন উপাদান রূপে অনিশ্বর, পৃথক পৃথক বহু জীবচেতন ও বহু জড়। 13, কারণ বহু উপাদানভূত জড়। 14, কারণ বহু উপাদানভূত চেতন। 15, কারণ বহু জড় ও চেতন উভয়ই। আর একেবারে সর্বশেষে, বহু জীব চেতন নিমিত্ত কারণ, বহু জড় পরমাণু উপাদান কারণ। এই হচ্ছে 16টা। আমি শুরুতেই কিন্তু এটাকে 3টি গ্রুপে ভাগ করে বলে দিয়েছি। প্রথম হচ্ছে, একদল মনে করছেন যে না, এর কোনো কারণ নেই। আরেক দল মনে করছেন এ প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়। আরেক দল মনে করছেন আছে, কিন্তু কারণ কেউ কেউ মনে করছেন একটা, আবার কেউ কেউ মনে করছেন দুটো। যাই হোক, এবার আমরা যেটা চলে আসব, সেটা হচ্ছে এইবার 16টি কারণের পরে আমরা এইবারে 1, 2, 3, 4 করে করে বিষয়গুলোকে আরেকটু ডিটেলে জানব। যেমন প্রথম মত, জগতের কারণ আছে, কারণ প্রাণী জগতে বিশেষ প্রজাতির বিলুপ্তি ও জ্যোতিষ্কমণ্ডলের গ্রহ উপগ্রহের লয় প্রত্যক্ষ ও প্রমাণিত সত্য। অংশের লয় সম্ভব হলে সমগ্র জগতেরও লয় ন্যায়সিদ্ধ। বৈজ্ঞানিক নীহারিকা তত্ত্ব এই সিদ্ধান্তের সমর্থক। 2, অজ্ঞেয়বাদীরা নিজেরাই জ্ঞান বিজ্ঞানের উন্নতির চেষ্টা করেন, এতে স্ববিরোধিতা আছে। আংশিক জ্ঞেয় স্বীকার করা হলেও তার সীমা নির্ধারণের কোনো উপায় অজ্ঞেয়বাদীরা দেখাতে পারেন না। জড় চেতন সুথল দৃষ্টিতে পৃথক, এই অর্থে অজ্ঞেয় বলা অযৌক্তিক নয়, কিন্তু জড় চেতন একাশ্রিত বা এক, এই মত খণ্ডনে অজ্ঞেয়বাদের যুক্তি ব্যর্থ।
তাহলে এর থেকে আমরা কী সিদ্ধান্ত উপনীত হলাম? জড় চেতনের কারণান্বেষণ যুক্তিসঙ্গত এবং অনুসরণযোগ্য। 5, 6, 10 এবং 11 হতে যে মতগুলো দেওয়া আছে তাতে বলা আছে কারণ অনুভয়াত্মক, অর্থাৎ শুধু জড় বা শুধু চেতন এটা। সমস্ত বস্তুই জড় চেতনাত্মক, অর্থাৎ উভয় ধর্মযুক্ত এবং জড় চেতন বিষয়ক জ্ঞান আমরা এমন বস্তু থেকে পাই যা উভয়াত্মক, তাই কারণ উভয়াত্মক হওয়াই অধিক সম্ভব। অর্থাৎ এখানে অনুভয়াত্মক ধারণাকে খণ্ডন করা হচ্ছে। ঠিক আছে, এবার তৃতীয় চতুর্থ মত, কারণ একজাতীয় উভয়াত্মক পদার্থ, এইটাকে খণ্ডন করা হচ্ছে দুটো যুক্তি দিয়ে। প্রথম যুক্তি, একজাতীয় বলতে গেলে সীমা আকৃতি স্বীকার করতে হয় যা অন্য বস্তুর অস্তিত্ব ছাড়া অসম্ভব, তাই একজাতীয় বলাটাই আসলে দুই বা বহুজাতীয় পদার্থ স্বীকার করে ফেলে। দ্বিতীয় যুক্তি, চিৎজড় বলতে সমস্ত বস্তু বোঝায় যার মধ্যে দেশ কালও ধরা আছে, তাই দেশকাল বাদ দিয়ে একজাতীয় উভয়াত্মক পদার্থকে মূল কারণ বলা ঠিক নয়, কারণ আমরা আদি কারণ খুঁজছি। তাহলে সম্ভাব্য আপত্তিগুলো বা জবাবটা কী কী? দেশকালের উৎপত্তি অসম্ভব নয়, একমাত্র অপরিবর্তনীয় পদার্থের প্রথম বিকৃতি ও আকৃতি থেকে ধাপে ধাপে কাল ও দেশের উৎপত্তি সম্ভবপর। এবার 21 নম্বর পাতাতে যে বিষয়গুলো বলা আছে 13, 14, 15 এই মতগুলোর, অর্থাৎ শুধু বহু উপাদান কারণ নিমিত্ত কারণ নেই, এটাকে খণ্ডন করা হয়েছে। কিভাবে? শুধু উপাদান কারণে জগতের নিয়ম শৃঙ্খলা অসম্ভব। কোনো বুদ্ধিমান নিমিত্ত কারণ না ধরলে কার্যকারণ সম্পর্ক অনির্ণীত থাকে ও স্বাভাবিক অনুমান বৃত্তি ছাড়তে হয়। পূর্বে অনেক ধারণা বিজ্ঞানে ভুল প্রমাণিত হয়েছে বলেই ঈশ্বরাতীত বোধও ভুল প্রমাণিত হবে, এই অনুমান ন্যায় বিরুদ্ধ। অসংখ্য জীব নিমিত্ত কারণ হলে জগতে বিশৃঙ্খলায় স্বাভাবিক পরিণতি হতো। তাহলে অবশিষ্ট 4টি মত, সপ্তম, অষ্টম, নবম এবং 12, এদের মধ্যে সপ্তমের সাথে অষ্টম নবম এর মূলত কোনো ভেদ নেই, কিন্তু সপ্তম কারণ উভয়াত্মক জড়, অষ্টম নবমে কারণ উভয়াত্মক চেতন। এবার পৃষ্ঠা 22 কি বলা আছে? পৃষ্ঠা 22 বলা আছে যে উভয়াত্মক অর্থাৎ পদার্থ জড় হোক বা চেতন, বাস্তবে কোনো তফাৎ নেই, শুধু কথার পার্থক্য। তাই অষ্টম, নবম এবং 12তম মতই ভারতে প্রধানত আদরণীয়। মহর্ষি কপিল থেকে শঙ্কর, রামানুজ, বল্লভ ও মহাপ্রভু চৈতন্য পর্যন্ত প্রচারিত মতগুলি এই 3টি মতেরই রূপভেদ মাত্র। এদের বিস্তারিত আলোচনা না করে ব্রহ্ম বিষয়ক মূল আলোচনার সময় প্রাসঙ্গিকভাবে বিচার করা পরবর্তীতে হবে। তাহলে নতুন প্রসঙ্গ, ব্রহ্ম কি? এক শব্দ দ্বি ও বহুর বিপরীত, ব্যক্তি, জাতি, গুণ, কাল প্রভৃতি সম্পূর্ণ বা আংশিক অর্থে ব্যবহৃত হয়। দ্বি বা বহু বস্তুতে ভেদ থাকে। এক বললে ভেদের অভাব বোঝায়, তবে একটি দ্রব্যের অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক ভেদ, সেটা অবয়বগত স্বগত ভেদ থাকা সত্ত্বেও সেই বস্তুকে এক বলা যায়। এই নিয়েই কিন্তু পরবর্তী আলোচনাগুলো কিন্তু প্রসারিত হয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। বলেছিলাম যে এই ব্রহ্ম কি বইয়ের আলোচনা গতকাল আবার শুরু করব, কিন্তু গতকাল পারিনি, আজকে তার সেই জন্য একটু বেশি করে বললাম। আবার কিন্তু পরবর্তী দিনে এই ঠিক অংশটার থেকে আলোচনাটা চলবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। স্বামী চিৎঘনানন্দ পুরীর ব্রহ্ম কি এই বইয়ের আলোচনা আজকে আমরা পুনরায় আবার শুরু করব। পৃষ্ঠা নম্বর 13তে যা লেখা আছে তার সারমর্ম করলে মোটামুটিভাবে এটা দাঁড়ায়, জড় ও চেতন কি একই পদার্থের দুই রূপ, নাকি একই পদার্থের ওপর নির্ভরশীল? এই প্রশ্ন এখানে তোলা হয়েছে। চোখ, কানের মতো আমাদের একটি ভিতরের ইন্দ্রিয় অর্থাৎ মন আছে, যা দিয়ে
ইচ্ছা, অনুভূতি একত্র করে নতুন অনুভূতি তৈরি হয়। একে বলে জাগ্রত অবস্থা। পুরনো স্মৃতি হারিয়ে যায়, আবার ফিরেও আসে, কিন্তু আমি আছি এই বোধ কখনো হারায় না, এমনকি ঘুম বা মূর্ছাতেও না। এই আমি আছি বোধ নিজে নিজেই অনুভূত হয়, অন্য কাউকে বলে বোঝানো যায় না। সুষুপ্তি, মূর্ছা প্রভৃতি অবস্থায় এটাই ঘটে। 14 নম্বর পৃষ্ঠাতে বলা আছে, স্বপ্নাবস্থায় জাগ্রত অবস্থার মতোই সব দেখি করি, কিন্তু স্বপ্নের বিষয় জাগ্রত অবস্থায় পাওয়া অভিজ্ঞতার বাইরে যায় না। বাইরের বস্তুর সাক্ষাৎ ছাড়াই এসব অনুভূত হয়। সুষুপ্তির আমি ছিলাম বোধেও দ্রষ্টা, অর্থাৎ যে দেখছে, ও দৃশ্য, অর্থাৎ যা দেখা হচ্ছে, এই দুই ভাব মিশে থাকে। কারণ অনুভূতি কর্তা শূন্য হয় না, আর কর্তাও ক্রিয়াশূন্য হয় না। চেতনা নিজের অস্তিত্ব অনুভব করার জন্য নিজেই দ্রষ্টা ও দৃশ্য রূপে প্রকাশ পায়। তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারছি? যে গভীর ঘুম অথবা মূর্ছার অনুভূতিও জড় চেতনের মিশ্রণ, বিশুদ্ধ চেতনা নয়। সাধারণত চেতন শব্দে এই মিশ্র অবস্থাকেই বোঝানো হয়। 15 নম্বর পৃষ্ঠাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দ্রষ্টা এবং দৃশ্যের অভিন্নতা এবং নতুন একটি প্রশ্ন। সুষুপ্তি, স্বপ্ন, মূর্ছায় চেতন পদার্থ একই সঙ্গে দ্রষ্টা ও দর্শন রূপে প্রকাশিত থাকে। জাগ্রত অবস্থায় এর সাথে বাইরের বস্তুর সংস্পর্শ যুক্ত হয়। বিষয় যখন দ্রষ্টা নিজেই হয়, যেমন সুষুপ্তি, তখন চেতন দ্রষ্টা, দর্শন, দৃশ্য তিন রূপেই থাকে। বিষয় দ্রষ্টা থেকে ভিন্ন হলে, যেমন জাগ্রত অবস্থা, তখনও একই তিন রূপ বজায় থাকে। অর্থাৎ দেখানো বা দ্ব্যপ্তকতা ও দেখা যাওয়া অর্থাৎ দৃশ্যতা দুটোই একই সত্তার কাজ করে। তাহলে এখানে নতুন যে প্রশ্নটি উত্থাপিত হচ্ছে, যে জড় ও চেতন যদি পৃথক হয়েও একত্র অবস্থান করে, তবে এদের কোনো অভিন্ন মূল উৎস আছে কিনা তা অনুসন্ধান শুরু করা যেতে পারে। এখন এই জড় ও চেতনের কারণ, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে জড় এবং চেতন এই দুটো একই জিনিস। যদি একই জিনিস হয়, তাহলে এরা কোন আদি অকৃত্রিম জিনিস থেকে উৎপন্ন হয়েছে সেইটা আমাদের জানা প্রয়োজন, এবং এ বিষয় নিয়েই কিন্তু বিভিন্ন মত রয়েছে। সেটা কি আমরা এই বইয়েতে সেটা কিন্তু ফ্লো চার্টের মধ্য দিয়ে বিষয়টাকে দেখানো আছে। যে টোটাল চারটা দেখানো আছে, সেই চারটাকে যদি আমরা একটুখানি সহজ করে নিই, তাহলে এরকমভাবে বলা আছে যে জড় ও চেতনের কারণ নিয়ে মোট 16টি সম্ভাব্য দার্শনিক মতবাদ এখানে রয়েছে, যেগুলোকে আমরা মূল 3টি ভাগে ভাগ করতে পারি। নম্বর 1, কারণ নাই, অর্থাৎ জড় চেতন স্বয়ম্ভু, কোনো উৎস নেই। নম্বর 2, অজ্ঞেয়, এই প্রশ্নের উত্তর জানা অসম্ভব। আর নম্বর 3, আছে। কারণ আছে, এটি আবার একটি কারণ ও বহু একাধিক কারণ, এই দুই ভাগে, এবং প্রতিটি জাতিগত, ব্যক্তিগত, উভয়াত্মক, অনুভয়াত্মক প্রভৃতি উপভাগে বিভক্ত, যা থেকে মোট 16টি নির্দিষ্ট মত পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো? তাহলে এই যে জড় এবং চেতন, তারা যে আদি অকৃত্রিম জায়গা থেকে সৃষ্টি হয়েছে, সেইটার অর্থাৎ জড় ও চেতনের কারণটা কি,
যে আদি বা অকৃত্রিম জায়গা থেকে এটার সৃষ্টি হলো সেইটা কি, এইটা নিয়ে যে 16টি সম্ভাব্য দার্শনিক মতবাদ এই বইতে উত্থাপিত আছে, তাকে আমরা 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। কি, কেউ কেউ বলছেন যে এটার কোনো কারণ নেই, কারণ জড় এবং চেতন স্বয়ম্ভূ, এর কোনো উৎস নেই। আবার কেউ কেউ বলছেন অজ্ঞেয়, অজ্ঞেয় অর্থাৎ এই প্রশ্নের উত্তর জানা ইম্পসিবল ব্যাপার। আবার কেউ কেউ বলছেন যে কারণ তো অবশ্যই আছে, কিন্তু একটি কারণ না বহু কারণ। এইটা তাহলে এখানে কারণ আছে যারা ভাবছেন তাদের আবার দুটো ভাব, একটা হচ্ছে একটি, একটা হচ্ছে বহু। এই হচ্ছে এর কারণের বিষয়টা নিয়ে 17 নম্বর পাতাতে এবার এইগুলো নিয়েই বিস্তারিতভাবে রয়েছে। যেমন প্রথম এই 16টি যে সম্ভাব্য দার্শনিক অবস্থা, তার প্রথম কি বলা হচ্ছে, জড় ও চেতনের কারণ নেই, এরা নিত্য পরিবর্তনশীল, চিরকালই এমন। 2 নম্বর, জড় এবং চেতনের স্বরূপ চিরকাল অজ্ঞেয়, তাই কারণও অজ্ঞেয়। 3, কারণ একজাতীয়, জড় ও চেতন উভয়াত্মক একটি জড় বিশেষ। 4, কারণ একজাতীয় উভয়াত্মক একটি চেতন বিশেষ। 5, কারণ একজাতীয় জড় মাত্র। 6, কারণ একজাতীয় চেতন মাত্র। 7, কারণ একটি চিজ্জড়াত্মক জড় বিশেষ। 8, কারণ একটি চিজ্জড়াত্মক অভিন্ন নিমিত্ত বিবর্ত উপাদান কারণভূত চেতন। 9, কারণ একটি চিজ্জড়াত্মক অভিন্ন নিমিত্ত পরিণামী উপাদান কারণভূত চেতন। 10, কারণ একটি জড়। 11, কারণ একটি চেতন। 12, কারণ নিমিত্তরূপে ঈশ্বর, চেতন উপাদান রূপে অনিশ্বর, পৃথক পৃথক বহু জীবচেতন ও বহু জড়। 13, কারণ বহু উপাদানভূত জড়। 14, কারণ বহু উপাদানভূত চেতন। 15, কারণ বহু জড় ও চেতন উভয়ই। আর একেবারে সর্বশেষে বহু জীব চেতন নিমিত্ত কারণ, বহু জড় পরমাণু উপাদান কারণ। এই হচ্ছে 16টা। আমি শুরুতেই কিন্তু এটাকে 3টি গ্রুপে ভাগ করে বলে দিয়েছি। প্রথম হচ্ছে একদল মনে করছেন যে না, এর কোনো কারণ নেই। আরেক দল মনে করছেন এ প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়। আরেক দল মনে করছেন আছে, কিন্তু কারণ কেউ কেউ মনে করছেন একটা, আবার কেউ কেউ মনে করছেন দুটো। যাই হোক, এবার আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে এইবার 16টি কারণের পরে আমরা এইবারে 1, 2, 3, 4 করে করে বিষয়গুলোকে আরেকটু ডিটেলে জানব। যেমন প্রথম মত, জগতের কারণ আছে, কারণ প্রাণী জগতে বিশেষ প্রজাতির বিলুপ্তি ও জ্যোতিষ্কমণ্ডলের গ্রহ উপগ্রহের লয় প্রত্যক্ষ ও প্রমাণিত সত্য। অংশের লয় সম্ভব হলে সমগ্র জগতেরও লয় ন্যায়সিদ্ধ। বৈজ্ঞানিক নীহারিকা তত্ত্ব এই সিদ্ধান্তের সমর্থক। 2, অজ্ঞেয়বাদীরা নিজেরাই জ্ঞান বিজ্ঞানের উন্নতির চেষ্টা করেন, এতে স্ববিরোধিতা আছে। আংশিক জ্ঞেয় স্বীকার করা হলেও তার সীমা নির্ধারণের কোনো উপায় অজ্ঞেয়বাদীরা দেখাতে পারেন না। জড় চেতন সুথল দৃষ্টিতে পৃথক, এই অর্থে অজ্ঞেয় বলা অযৌক্তিক নয়, কিন্তু জড় চেতন একাশ্রিত বা এক, এই মত খণ্ডনে অজ্ঞেয়বাদের যুক্তি ব্যর্থ। তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হলাম? জড় চেতনের কারণান্বেষণ যুক্তিসঙ্গত এবং অনুসরণযোগ্য। 5, 6, 10 এবং 11 ওতে যে মতগুলো দেওয়া আছে তাতে বলা আছে কারণ অনুভয়াত্মক, অর্থাৎ শুধু জড় বা শুধু চেতন, এটা সমস্ত বস্তুই জড় চেতনাত্মক, অর্থাৎ উভয় ধর্মযুক্ত, এবং জড় চেতন বিষয়ক জ্ঞান আমরা এমন বস্তু থেকে পাই যা উভয়াত্মক, তাই কারণ উভয়াত্মক হওয়াই অধিক সম্ভব। অর্থাৎ এখানে অনুভয়াত্মক ধারণাকে
খণ্ডন করা হচ্ছে। ঠিক আছে, এবার তৃতীয় চতুর্থ মত, কারণ একজাতীয় উভয়াত্মক পদার্থ, এইটাকে খণ্ডন করা হচ্ছে দুটো যুক্তি দিয়ে। প্রথম যুক্তি, একজাতীয় বলতে গেলে সীমা আকৃতি স্বীকার করতে হয়, যা অন্য বস্তুর অস্তিত্ব ছাড়া অসম্ভব। তাই একজাতীয় বলাটাই আসলে দুই বা বহুজাতীয় পদার্থ স্বীকার করে ফেলে। দ্বিতীয় যুক্তি, চিৎজড় বলতে সমস্ত বস্তু বোঝায় যার মধ্যে দেশ কালও ধরা আছে। তাই দেশকাল বাদ দিয়ে একজাতীয় উভয়াত্মক পদার্থকে মূল কারণ বলা ঠিক নয়, কারণ আমরা আদি কারণ খুঁজছি। তাহলে সম্ভাব্য আপত্তিগুলো বা জবাবটা কী কী? দেশকালের উৎপত্তি অসম্ভব নয়, একমাত্র অপরিবর্তনীয় পদার্থের প্রথম বিকৃতি ও আকৃতি থেকে ধাপে ধাপে কাল ও দেশের উৎপত্তি সম্ভবপর। এবার 21 নম্বর পাতাতে যে বিষয়গুলো বলা আছে 13, 14, 15 এই মতগুলোর, অর্থাৎ শুধু বহু উপাদান কারণ, নিমিত্ত কারণ নেই, এটাকে খণ্ডন করা হয়েছে। কিভাবে? শুধু উপাদান কারণে জগতের নিয়ম শৃঙ্খলা অসম্ভব। কোনো বুদ্ধিমান নিমিত্ত কারণ না ধরলে কার্যকারণ সম্পর্ক অনির্ণীত থাকে ও স্বাভাবিক অনুমান বৃত্তি ছাড়তে হয়। পূর্বে অনেক ধারণা বিজ্ঞানে ভুল প্রমাণিত হয়েছে বলেই ঈশ্বরাতীত বোধও ভুল প্রমাণিত হবে, এই অনুমান ন্যায় বিরুদ্ধ। অসংখ্য জীব নিমিত্ত কারণ হলে জগতে বিশৃঙ্খলায় স্বাভাবিক পরিণতি হতো। তাহলে অবশিষ্ট চারটি মত, সপ্তম, অষ্টম, নবম এবং 12, এদের মধ্যে সপ্তমের সাথে অষ্টম নবম এর মূলত কোনো ভেদ নেই, কিন্তু সপ্তম কারণ উভয়াত্মক জড়, অষ্টম নবমে কারণ উভয়াত্মক চেতন। এবার পৃষ্ঠা 22 কি বলা আছে? পৃষ্ঠা 22 বলা আছে যে উভয়াত্মক অর্থাৎ পদার্থ জড় হোক বা চেতন, বাস্তবে কোনো তফাৎ নেই, শুধু কথার পার্থক্য। তাই অষ্টম, নবম এবং 12তম মতই ভারতে প্রধানত আদরণীয়। মহর্ষি কপিল থেকে শঙ্কর, রামানুজ, বল্লভ ও মহাপ্রভু চৈতন্য পর্যন্ত প্রচারিত মতগুলি এই তিনটি মতেরই রূপভেদ মাত্র। এদের বিস্তারিত আলোচনা না করে ব্রহ্ম বিষয়ক মূল আলোচনার সময় প্রাসঙ্গিকভাবে বিচার করা পরবর্তীতে হবে। তাহলে নতুন প্রসঙ্গ, ব্রহ্ম কি? এক শব্দ দ্বি ও বহুর বিপরীত, ব্যক্তি, জাতি, গুণ, কাল প্রভৃতি সম্পূর্ণ বা আংশিক অর্থে ব্যবহৃত হয়। দ্বি বা বহু বস্তুতে ভেদ থাকে। এক বললে ভেদের অভাব বোঝায়, তবে একটি দ্রব্যের অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক ভেদ, সেটা অবয়বগত স্বগত ভেদ থাকা সত্ত্বেও সেই বস্তুকে এক বলা যায়। এই নিয়েই কিন্তু পরবর্তী আলোচনাগুলো কিন্তু প্রসারিত হয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। বলেছিলাম যে এই ব্রহ্ম কি বইয়ের আলোচনা গতকাল আবার শুরু করব, কিন্তু গতকাল পারিনি, আজকে তার সেই জন্য একটু বেশি করে বললাম। আবার কিন্তু পরবর্তী দিনে এই ঠিক অংশটার থেকে আলোচনাটা চলবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।